পদ্মের রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো। ইজান মেডিসিন দিয়ে তাও জ্বর কমছে না। এই গরমে পদ্ম কাঁপছে। জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। ইজান টিস্যু দিয়ে কতক্ষণ পর পর পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে। ইজান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি, কিন্তু মনে হয় একটা কাজ ভয় করছে পদ্মকে নিয়ে। জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছ থেকে থাকতে চেয়েছিলেন, কিন্তু ইজান ওনাকে বলেছেন এখন সে সব সামলাতে পারবে। তাই রুবিনা খাতুন চলে এসেছেন। ইজান পদ্মের পাশে শুয়ে আছে। আজ কোনো দূরত্ব নেই তাদের মাঝে, তবুও একজন আরেকজনকে কে স্পর্শ করছে না। পদ্ম জ্বরের ঘরে কিছু বলছে। ইজান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ইজান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের। মেয়েটা কাঁপছে। ইজান আর অনুমতি নিল না, পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা। পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপর কেউ পাথর ফেলে দিচ্ছে। কি অসহ্য লাগছে। শরীরে এক ফোঁটাও শক্তি নেই যে হাতটা সরাবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইজান ওকে এভাবে ধরে শুয়ে। পদ্ম হাত নাড়াচাড়া করতে ইজান উঠে গেল। তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে পদ্ম? তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা। পদ্ম তখন ছিল না। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না। আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাটা শুনে ইজানের মুখটা ছোট হয়ে গেল। ইজান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞাসা করলো, তুমি ফ্রেশ হবে না? পদ্ম মাথা নাড়া বলল, জি আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয়। আমার একটুও শক্তি নেই, একা একা হেঁটে যেতে পারবো না। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। পদ্ম কিছু বুঝলো না, অবুঝের মতো শুধু তাকিয়ে রইল। ইজান পদ্মকে তার হাত ইশারা করে বলল, ওঠো, আসো আমি ওয়াশরুমে দিয়ে আসবো। পদ্ম আস্তে আস্তে করে উঠছে। ইজান পদ্মকে ধরে ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ইজান সেই দরজার বাইরে দাঁড়িয়েছিল। পদ্মকে বেডে আধশোয়া করে রেখে বাইরে আসলো। পুষ্প সোফায় বসে আছে। গ্রামে থাকলে এতক্ষণে তার 3 বেলা খাওয়া হয়ে যেত, আর এখানে এখনও একবারও সে খেতে পারছে না। বিরক্তিকর ব্যাপার। ইজানকে রুম থেকে বের হতে দেখলো। পুষ্প ইজানের সামনে দাঁড়ালো। ইজান ভয়ে আছে, আজ জানি আবার কি বলবে। আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেন না? ইজান বুঝেছে পুষ্প কি বলছে। পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল। পদ্ম অসুস্থ, তাই নাস্তার কথা ভুলেই গিয়েছে সে। এখন যাচ্ছে নাস্তা আনার জন্য। ইজান বিব্রত হাসি দিয়ে বলল, এই তো যাচ্ছি তোমার খাবার আনতে। ইজান বেরিয়ে গেল। এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে। ইজান রুবিনা খাতুন আর পুষ্পের সাথে নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলো। তারপর নিজ হাতে খাইয়ে দিল পদ্মকে। আজ আর হসপিটালে যাবে না ইজান। ইজান এখনও হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইজানকে বলল, আপনি হাসপাতালে যাচ্ছেন না কেন? ইজান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল, আমার বাসায় একজন স্পেশাল রোগী আছে, যার কারণে আজ আর হসপিটালে যাব না। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। পদ্মর এই সময় হাসি দেখে ইজান বলল, হাসছেন কেন ম্যাডাম? ইজান এমন ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না। সে ইজানকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে ম্যাডাম ডাকেন কেন বললেন তো? ভালোবাসি বলে। পদ্ম অবাক হয়ে ইজান তাকে ভালোবাসে শুনি। আপনি আমাকে ভালোবাসেন? ইজান তার চশমা পরতে পরতে বলল, অবশ্যই বউকে ভালোবাসবো, তা না তো কাকে ভালোবাসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি? পদ্ম সাথে সাথে উত্তর দিল, না না, আমি সেটা চাই না। ইজান পদ্মের কাছে ঘেঁষে বসলো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, কেন চাও না? মজা করবেন না, আমি এখন অসুস্থ কিন্তু। হ্যাঁ তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছে বিসর্জন দিচ্ছি। পদ্ম ইজানের দিকে তাকালো। চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গোল তার। কী হচ্ছে, বিসর্জন দিচ্ছেন আপনি? কত কিছুই। শোনো, কিছুক্ষণ পর ডাক্তার আসবে, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তার সাথে স্বাভাবিক থেকো। কেন? ইজান বিরক্ত হলো, এটাও প্রশ্ন করা লাগে? তুমি যে অসুস্থ সেটা জানো? মাঝে মাঝে তোমার এসব বিরক্তিকর কথা শুনলে রাগ ওঠে। পদ্ম চুপসে গেল, আর কথা বলল না সে। ইজানও কিছু বলছে না। দুজনে নিরাপত্তা পালন করছে। ইজান সেইভাবে পদ্মর সাথে গা ঘেঁষে বসে আছে, কিন্তু কেউ কথা বলছে না। অনেক সময় পর কলিং বেল বাজলো। ইজান তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। ইজানের হাসি দিল ব্যক্তিটিকে দেখে। ব্যক্তিটি হচ্ছে ইফাত মেধা। মেধা হাসি দিয়ে বলল, কেমন আছে সুদর্শন পুরুষ? ইজান হাসি দিয়ে বলল, ভালো আছি যুবতী নারী। ইজান আর মেধা একে অপরকে খুব ভালো করে চেনে। সেই কলেজ থেকে দুজনের যাত্রা শুরু হয়েছে, আজই একের সাথে আছে। মেধা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের দাওয়াত দিসনি, আর বউ যে অসুস্থ হয়ে পড়লো তখনই আমাকে দরকার পড়ছে। ইজান মাথা চুলকাতে চুলকাতে বলল, কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তোকে তো বললাম। কোনো এক্সকিউজ শুনতে চাই না, ট্রিটটা দিয়ে দিস দয়া করে। এখন চল তোর বউকে দেখে আসি, তার কি সমস্যা। ইজান মেধার
কে পদ্মের কাছে নিয়ে গেল। পদ্মকে দেখে মেধার খুব ভালো লেগেছে। চেহারাটা খুব সুন্দর, তবে জ্বরের কারণে চোখের নিচে কালি পড়ে আছে। মেধা পদ্মের পাশে বসলো, পদ্মকে হাসি দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছো? পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে চেনো? জি, উনি একটু আগে আপনার কথা বলেছিলেন। ও বলে দিছে? নাম কি তোমার? পদ্ম আস্তে করে বলল, পদ্ম। মেধা হাসলো, কণ্ঠ বেশ সুন্দর, তবে বেশ নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে। মেধা ইজানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ইজান, তুই রুম থেকে যা। ইজান অবাক হয়ে বলে, কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? মেধা কথা বেশি বাড়াল না, এক কথায় বলল, কেন রুম থেকে যেতে বলছি তুই পরে বুঝবি। মেধা পদ্মের শরীরে তাপমাত্রা চেক করলো, মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো। তারপর পদ্মের চোখ গলা দেখলো, কোথাও সমস্যা নেই। মেধা পদ্মের প্রেশার মাপতে মাপতে বলল, তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে করে উত্তর দিল, একটু জ্বর জ্বর লাগছে, কিন্তু জ্বর তো একটু না শরীরে। আচ্ছা, তোমার পিরিয়ড ক্লিয়ার তো? পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইজানের সামনে দাঁড়িয়েছে, সে এখন কিভাবে উত্তর দিবে? ইজানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ইজান বুঝছে পদ্ম লজ্জা পাচ্ছে, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল, পিরিয়ড ক্লিয়ার? পদ্ম মাথা নাড়ল, মুখে কিছু বলল না। মেধা পদ্মকে বলছে, ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে বলে, 15। মেধা জানে পদ্মের বয়স, ইজান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এই ইজানের মতো তেরাকে বিয়ে করছো? ও তো ঠিক বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোরী বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মেধা একটা ইঞ্জেকশন বের করলো, পদ্মের থেকে রক্ত নেবে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়েছে। এটা দিয়ে কি করবেন বোঝার চেষ্টা করলো। পদ্মের ভয় লাগা শুরু করছে এখন। পদ্ম আমতা আমতা করে বলল, এটা দিয়ে কি করবেন? মেধা হেসে বলল, কিছু করবো না, একটু জাস্ট ব্লাড নেব। পদ্ম ছিটকে দূরে সরে গেল। মেধা অবাক হয়ে গেল, পদ্ম এটা সুই তার শরীরে ফোটাতে দিবে না, এসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে বলল, আরে এখানে আসো, কিছু করব না আমি, বসো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলছে, আপনি তো একটু আগে বললেন রক্ত নেবেন, এই সুইটুকুকে ভয় পাচ্ছ? যখন কিছুদিন পর বাচ্চার মা হবা তখন তো আরও কষ্ট হবে। পরপর তোমারই সামনে তোমাকে বিভিন্ন রকমের ইঞ্জেকশন দেওয়া হবে, না বলার উপায় থাকবে না তখন। এখন আসো তুমি। পদ্ম তাও আসলো না, ভয়ে মুখ চেপে ধরে আছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে পেরে উঠছে না, তাই ইজানকে ডাক দিল। সাথে সাথে ইজান রুমে আসলো। ইজান তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, কী হয়েছে? মেধা ক্লান্ত চোখে ইজানের দিকে তাকিয়ে বলল, আমি তোর বউয়ের সাথে পারছি না আর, আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটালে নিতে দিবি না, তাই ব্লাড নিয়ে টেস্ট করে দেখবো কী সমস্যা, জ্বরে কোথাও সমস্যা হয়েছে বা আছে কি না। ইজান বুঝলো কথাটা, পদ্মকে পিছনের দিক দিয়ে গিয়ে জড়িয়ে ধরলো, তারপর মেধার সামনে নিয়ে আসলো। ভয়ে পদ্ম ইজানের বক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ইজান এক হাত দিয়ে পদ্মের মাথা চেপে ধরছে। মেয়েটা এত ছটপট করছে, ব্লাড নেওয়ার সাথে সাথে পদ্মের শরীর একেবারে ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ইজান ধরে নিল। মূলত পদ্মের শরীরে এমনিতে দুর্বল, আর একটা ইঞ্জেকশনের ব্লাড দিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গেছে। ইজান পদ্মকে বেডে শুইয়ে দিল। মেধা ইজানের সাথে কাঁধে হাত মিলিয়ে বলল, শোন ইজান, মেয়েটা এখনও অনেক ছোট, এত বেশি বুঝ জ্ঞান হয়নি, কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করিস, ওর সাথে আগে ভালো মতো মিশতে শিখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলোর মানে খুব ভালো করে বুঝতে পেরেছিস। ইজান মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ওর? কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল, স্যালাইন দেওয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটালে বসি ওইটাতে নিয়ে যাস, আমি কিছু টেস্ট করে দিব। সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না আমি বিয়ে করছি, যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছি না, তাই তোকে বাসায় আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসলো, এখন তার যাওয়ার সময় হয়েছে। ইজান রুমিনা খাতুনকে বলল পদ্মের কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ইজান বাসায় আসার পর দেখলো পদ্মের জ্ঞান ফিরেছে। ইজান পদ্মকে দুপুরের খাবার খাইয়ে দিল, মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে, ইজানও তার পাশে শুয়ে পড়লো। পদ্ম ইজানের দিকে তাকিয়েছে। মানুষটা খুব ভালো, তার খারাপ সময়ে পাশে থেকেছে, সেবা যত্ন করেছে। পদ্ম হাসছে। ইজান পদ্মের দিকে তাকালো, তুমি হাসছো কেন? না এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি, তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? কেন চাইবো না? আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি? হ্যাঁ, তুমি তো এখনও অনেক ছোট। জি না, আমি এখন অনেক বড় হয়েছি। ইজান কথা বলল না। মেয়ে মানুষের কথায় বেশি একটা উত্তর দেয় না সে। তার মনে হয় তারা শুধু জিলেপির প্যাঁচ লাগিয়ে কথা বলে। ইজান পদ্মের মাথায় হাত বুলাচ্ছে, এই জিনিসটা সবসময় পদ্মের ভালো লাগে। পদ্ম উঠে বসলো, তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে। ইজানও পদ্মের সাথে বসলো।
কি হয়েছে তোমার, উঠে পড়ছো কেন? পদ্ম মুখ ওদিক রেখে বলল, সারাদিন শুয়েছিলাম, ভালো লাগছে না। ইজান পদ্মের কানে হালকা করে তার ওষ্ঠ শুয়ে দিল। হঠাৎ এরকম হতে পদ্ম বেশ লজ্জা পেল, মনে হচ্ছে লজ্জায় মরে যাবে এমন অবস্থায়। ইজান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথাটা তার বক্ষে চেপে ধরল। ইজান পদ্মের উদ্দেশ্যে বলল, যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে বা তুমি লজ্জা পাবে, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা এখন তো তোমার, পদ্মফুল। ইজান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওইখানে। তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধা কেবিনে ইজান আর পদ্ম বসে আছে। মেধাকে পদ্ম কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয়ে শেষ। টেস্টগুলো যখন করেছিল তখন ইজানের সাথেই ছিল। নর্মালি এসব টেস্ট প্রত্যেককে দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই। পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে কিন্তু শরীর দুর্বল, তাই স্যালাইন দেওয়া লাগবে। ইজানকে মেধা বলল, তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায় দিব, সমস্যা নেই, এরপর সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা তাহলে তো ভালো, ঠিক আছে। শোন, পদ্মের মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় নিয়ে আসবি। ইজান এই কথাটাকে পাত্তা দিল না বেশি, সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল, বড্ড বেশি বাড়াবাড়ি করিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? আরে দিয়ে আসবো তোর বাসায়, এখন চুপ কর। ইজান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মর খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতে পদ্ম সিটে মাথা হেলিয়ে দিল। পদ্মের সবসময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইজান পদ্মের হাত ধরে জিজ্ঞাসা করলো, তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ালো। মনে হচ্ছে কথা বলার শক্তি নেই। বাসায় এসে কোনো মতো ফ্রেশ হয়ে শুয়েছে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইজান স্যালাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জবরদস্তি করে লাগালো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিনে দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গেছে। পুষ্প যাওয়ার আগে ইজানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘুরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘুরালেন না। মনে মনে যে কত বকেছে ইজানকে পুষ্প। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে ইজান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্ম মেধাকে অনেক সম্মান করে, আর ইজানের সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ার পিছনে মেধার অবদান বেশি, কারণ এই পদ্মকে বোঝায় বলে, উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। পদ্ম অসুস্থ হয়ে যাওয়ায় পুরোটা জার্নিতে ইজান তার পাশে ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা, পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে। সকলের নাস্তা বানিয়েছে। ইজান তার পাশে পদ্মকে না পেয়ে সে উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা, কে এত সকালে উঠে নাস্তা বানাতে পারে? সকাল সকাল ইজান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো। পরোটা বানাচ্ছে সে। ইজান পদ্মের পিছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কেন নাস্তা বানানো লাগবো না? যদি নাস্তা না বানাই তাহলে কি খেয়ে যাবেন হসপিটালে? তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠার কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না, সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইজান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল, কথা বলছে না কেন? তাড়াতাড়ি উঠেছে তো কী হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইজান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ইজান আর পদ্ম একসাথে নাস্তা করে ইজান হসপিটালে চলে গেল। ইদানিং ইজান বেশ ফাঁকি দিচ্ছে। মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পোশাকের অবজ্ঞা করার অভ্যাস নেই তার। ইজান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখনই সানায় আসে। সানায়ের বোধহয় দিন দিন ভালো হচ্ছে ইজানের মনে হয়, কারণ সে ইজানকে সরি বলেছে আর সেই সব নিয়ে কথা বলে না আজকাল। সানা ইজানকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, কেমন আছেন? ভালো। আপনি কি এখনও আমার সাথে কথা বলতে আনইজি ফিল করেন? না না, আপনার আনইজি ফিল করার দরকার মনে হয়? কেন কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায় বুঝলো ইজান তাকে অপমান করছে, তাও মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানে শোধে তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগের থেকেই পরিচিত, তাই না? ইজানের কোনো হেলদোল নেই, তীক্ষ্ণ দৃষ্টি সানায়ের দিকে আছে। পরিচিত হয় অপরিচিত, একটা কথা আছে না, ঠিক সেরকম। সানায়ের কষ্ট হচ্ছে, কিন্তু ইজানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে ইজানকে কতগুলো কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কী প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক সেটা পরে দেখতে পাবেন। তাহলে আমি উঠি, এই বলে সানেয়া চলে গেল। ইজান বসে বসে হাসছে আনমনে। সারপ্রাইজটা সুন্দর, বিশেষ করে সানেয়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইজান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইজান একটু ফ্রি হয় তখনই পদ্ম কল দেয়।
বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলে সবসময় তার কাছেই রাখে, কারণ ইজান ঘন ঘন কল দেয়। ইজানের একটা টেনশন থাকে পদ্ম বাসায় কী করছে, বাসায় একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরে রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইজান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো। সাথে সাথে ইজান কল রিসিভ করলো। ইজান রেগে গিয়ে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি কেন, তখন সে তো ভয় পেয়ে গেছিল। তখন সে কল দিলাম, ধরেননি কেন? ইজান গম্ভীর কণ্ঠফির শুনে পদ্ম ভয় পেল। আমি গোসল করতে গেছিলাম, এত দেরি হলো কেন? হ্যাঁ, বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও? তোমার এসব কাজে বিরক্ত লাগে ভীষণ। ইজানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেললো। আর করবো না দেরি করে গোসল, সত্যি। আচ্ছা বাদ দাও, খেয়েছো? না খাইনি এখনো, আপনি খেয়েছেন? জি ম্যাডাম খেয়েছি, খাবার খেয়ে নিও। আচ্ছা, ইজান শান্ত গলা বলল, আজ শাড়ি পরে রেডি হয়ে থেকো। পদ্ম অবাক হলো, কেন? তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো? আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বেরোয়? আমি সন্ধ্যায় আসবো। ইজান তাকে নিয়ে ঘুরতে বেরোবে সন্ধ্যায়। পদ্ম তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে নিল। তবে কুচি ঠিকঠাক হয়নি, কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধহয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনের দিয়ে দুপাশে দুটো চুল বের করলো, যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণ আগে ইজান আসলো। পদ্মকে দেখে তার ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। পিচ্ছি একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইজান হেসে দিল পদ্মকে দেখে। পদ্ম মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি এটা খেয়াল করেছে ইজান। নিচে বসে কুচি ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইজানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইজান উঠে দাঁড়ালো। ইজান তার হাত পদ্মের গালে স্পর্শ করলো। খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। ইজান পদ্মের হাসি দেখে বলল, হাসলে তো আরও ভালো লাগে দেখতে। পদ্ম চোখ ছোট ছোট করে বলল, এখানে কি দাঁড়িয়ে থাকবে নাকি? না না, সেসব চিন্তা নেই, আজ চলো আমার সাথে। তারপর ইজান আর পদ্ম বেরিয়ে আসলো। ইজান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে, আর নদীর ঘাটে অনেক মানুষ। সবাই সবার ভালোবাসার মানুষ পরিবার নিয়ে এসেছে। পদ্মর ভয় লাগছে, কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ইজানের হাত চেপে ধরছে। ইজান পদ্মের কাঁধ জড়িয়ে বলল, আমি আছি তো, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। আজ যেন আর একজন মনের ভাবটা বুঝতে পেরেছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইজানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে মন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো, কখনো বাইরে যাওয়ার কথা মুখ ফুটে ইজানকে বলেনি। আর ইজান তো মহাব্যস্ত। মহাশয় আসার সময় 9টা থেকে বা 10টা। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত তখন ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইজান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিন তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়লো। ইজান একটু রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বললো, এখানে থামলেন কেন? এখান থেকে ডিনার করে বাসায় যাব। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বললো, আমি যে রান্না করছি ওগুলোর কী হবে? পরে খাওয়া যাবে, এখন নামো। বেশি দেরি হয়ে গেলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। ইজান আর পদ্ম ডিনার করে বাসায় চলে আসলো। ইজান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে, ইজান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে বের হয়ে এসে লাইট অফ করে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। ইজান সেখানে দাঁড়িয়েছে, পদ্ম সেখানে গেল। ইজান পদ্মের উপস্থিতি বুঝতে পারলো। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম, কিছু তো বললে না। পদ্ম বুঝলো না ইজানকে কি বলবো। মানে কি বলবো? একটা ধন্যবাদ তো দিলে না। ইজান মুখটা সামনে রেখে কথাটা বলল, ধন্যবাদ ডক্টর সাহেব। ইজান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডক্টর সাহেব বলেনি, কিন্তু আজ বলছে। হঠাৎ কি? ডক্টর সাহেব বললে যে? ভালোবেসেছি বলেছি। ইজান যেন সাত আসমান থেকে টপকে পড়ল। এই পদ্ম এসব কী বলছে? ভালোবাসা কবে থেকে? বিয়ের আগ থেকে। ইজান বুঝছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে? পদ্ম হেসে বলল, হ্যাঁ দেখেছি। ইজান গ্রিলের সাথে ঠেস দিয়ে আছে। পদ্মের সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমি তো বললে আমাকে ভালোবাসে ডাক্তার সাহেব বলছো, আমারও তো ভালোবেসে তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ল। ইজান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ঠ পদ্মের ওষ্ঠে ছুঁয়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ইজান পদ্মের উদ্দেশ্যেও বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিও।
ইজানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইজান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটল। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্তে বানিয়ে সেখানে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইজানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ইজানকে জড়িয়ে ধরল, কারণ সেই বলেছে লজ্জা পেলে বা কষ্ট হলে তার পক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইজান আর পদ্ম দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগোচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইজান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইজানের বেশ ভালো লাগে। আবার রাগও না করে, কিছুক্ষণ কথা না বলে পদ্মর এসব ছোট ছোট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে আছে। এভাবে চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ইজান আর পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাজে দূরে কোথাও গেল, আবার আজই এসে পড়বে। পদ্ম এখনও মেধার কাছে এসেছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতো। মেধা পদ্মর মাথা নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করব না আবার? পদ্ম মেধার মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো দরকার। প্রতিটি নারীকে তাদের পায়ের নিচের মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল। জি আপু, তোমাকে যে আমি আরও বলি ইজানের সাথে স্বাভাবিক হও, তার খবর কি? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে ঠিকভাবে কথা বলতো না। আর সেই জায়গায় ইজান তো একটা ছেলে। শোনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গেছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্ম বুকটা যেন আঁতকে উঠল। মানে 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 করো না বেশি। এখন তো ইজানার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দরী মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্ব দাও না। 15 বছর মেয়েদের কি বিয়ে হয়নি? তারা কি সংসার করে না? শুধু একা তোমারই হয়েছে? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করেছে, মূলত আমি তার জন্য ডক্টর হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দাম্পত্যের মতো না? তাহলে তুমি কেন পারছো না এসব বাদ দিয়ে সব কিছু ঠিক করতে? মেধা পদ্মের বোঝানোর জন্য ইজানের নামে এগুলো বলেছে। ইজান ভালোই ছেলে, তবে পদ্মর এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মর কেমন সব খালি খালি লাগছে। কথাগুলো সহ্য করতে পারছে না। আপু, সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভিতর এরকম একটা কথা ঢুকাতে পেরে। হ্যাঁ, তাকাবেন তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানোই না। মেধার কথা শুনে পদ্ম এবার কান্না চলে আসলো। এভাবে বলছেন কেন আপু? শোনো, তোমার এসব কান্না দিয়ে কিছু হবে না। সব কিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক সেও ঠিক। পদ্ম মাথা নাড়ল। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই এক কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দেব না। যে বরের দিকে তাকাবে তার চোখ উগড়ে দিব, আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14 বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে মেধার এসব কী বলছে। ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে। হ্যাঁ, তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয় তার মনটা গরম হয়ে আছে। মনে হয় তার পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। পদ্ম মেধাকে আইসক্রিম দিয়ে বলো, নাও এটা খেয়ে মনটা ঠিক করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি আর করতে চাও? আমাদের সম্পর্কের আশেপাশে দম্পতিদের মতো হবে কিভাবে? আচ্ছা, আচ্ছা, ইজান তো তোমাকে চুমু দেয়? মেধার কথা শুনে বড্ড লজ্জা পেল। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারত। আর কত কিছু তো বলা আছে। শোনো, এত লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞাসা করে তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিয়ে বলল, তোমাকে যদি একটা দেয় তুমি দুটো দিবে। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে নিয়ে ঘুরতে যান। এটা সেটা আবদার করবে। ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল, বই নিয়ে তারপর বাসায় আসবেন। আবারও ধমক দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথায় স্থির করলো, মেধা যা যা বলছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমে চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টায় পদ্ম মেধা বাসা থেকে নিয়ে এসেছে ইজান। মেধা বলেছিল পদ্ম আরও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইজান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইজান কথা বলছে বেডে হেলান দিয়ে আদা সহজে। পদ্ম ইজানের পাশে পাশে ঘুরঘুর করছে। কখন ইজানের কথা শেষ হবে তার অপেক্ষা সে অধীর আগ্রহে বসে আছে। এমন অবস্থা, ইজান কথা শেষে পদ্মকে তার পাশে বসলো। পদ্ম তাই করলো, গুটিসুটি হয়ে ইজানের পাশে বসলো। এতক্ষণ কি করছে তুমি? ইজান এমন ছোট ছোট
চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায়, কিছু করছিলাম না তো? তাই বুঝি? হ্যাঁ। ইজান কিছু না বলে পদ্মর কোলে মাথা রেখে শুয়ে পড়লো। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করলো। পদ্মর কোলে মাথা রেখে ইজান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি তোমাকে সাথে নিয়ে। আচ্ছা, কিন্তু আপনারা কোথায় যাবেন? সাজেক। তুমি চেনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো, সে এমন অদ্ভুত নাম কখনো শুনিনি। এটা আসলো কোথায়? না তো, এমন কোনো জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত সব না আপনার কাছেই থাকে। ইদান হাসলো। বোকা মেয়ের বোকাশোকা কথাবার্তা। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইদান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচণ্ড বিরক্ত লাগেই জানে। নখে কত ময়লা থাকে সে কি জানে না? এতই বাচ্চা সে। ইদান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইজানের দিকে তাকালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। আমার অভ্যাস হয়ে গেছে। মাইরে দিয়ে অভ্যাস ঠিক করব। ইজানের দিকে তার কিছু টি শার্ট পদ্মকে দিয়ে গেছে। আবার বলে গিয়েছে গোছাতে, যেন তার জামাকাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইজান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দা যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গেছে। এমন মনে হচ্ছে তার মন খারাপ হচ্ছে ভীষণ। কারণ কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারে না। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে কথা বলছে। আবার মেধা সকালের কথাগুলো ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালো লাগছে না। এই ইজানের সাথে বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইজানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইজান সেখানে গেল। পদ্মকে পিছন দিক থেকে জড়িয়ে দিল। হঠাৎ এটা হতে পদ্ম কেঁপে উঠল। ইজান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইজান খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করেই স্পর্শ করছে। ইজান নরম কণ্ঠে বলল, কী হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম পরপর কেঁপে উঠছে। জি। ইজান যেন হাতটা পদ্মের হাতের উপর ছিল। পদ্ম আর একটা হাত দিয়ে সেটা চেপে ধরল। কথা এমন শোনাচ্ছে কেন পদ্মফুল? ইস পদ্মফুল। পদ্ম মুক্ত হয়ে আছে ইজানের উপর। আপনি এভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবেন না কেন? ইজান এ কথাকে বেশি পাত্তা দিল না, কারণ সে জানে এই পদ্ম তাকে এটাই বলবে। মন খারাপ? পদ্ম মাথা নাড়ালো। ইজান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দেবো জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্মফুল? সকাল 5টায় ইজান আর পদ্ম রেডি। তারা একটু পর বাসা থেকে বের হবে। তারপর হসপিটালের সব ডাক্তাররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। যারা যারা বিবাহিত ছিল তারা তাদের সঙ্গী নিতে পারবে। হসপিটালের সিআই ম্যানেজিং ডিরেক্টর এই কথা বলেছিল। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখলো। ইজান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইজানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সে পিচ্চি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়? আর দিন দিন মেয়েটা এত আদুরে লাগে ইজানে, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইজান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে, হয়েছে ম্যাডাম? পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গাতে রেখে দিতে দিতে বলল, এই তো এখনই হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ হলে তারা দুজনে বাসা থেকে বের হয়। ইজান পদ্মকে বলল, সেখানে অনেক ডাক্তার থাকবে আর ডক্টরদের ওয়াইফ থাকবে, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হলো তখন তার ভয় লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে, সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমনভাবে? পদ্মের মাথাটা এক্কেবারে ধরে গেল এসব চিন্তা করে। আর পাশেই ইজান আছে। সে তো নিজের মতো করে ফোন টিপছে, আর কোনো হেলদোল নেই। এমন মনে হচ্ছে যেন ফোনের ভিতরে ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। গাড়ি থেকে ইজান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয়ে নামছে না গাড়ি থেকে, গুটিসুটি মেরে বসে আছে। ইজান গাড়ির জানলায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবেন না? পদ্ম আমতা আমতা করে বলল, ভয় লাগছে আমার। ইজান হাতটা দিয়ে তার কপাল ঘষে দিল। তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুড়মুড় খেয়ে ইজানের উপর। এভাবে টান দেয় পদ্ম ব্যথা পেয়েছে। টান দিলে কেন? ব্যথা পাই না আমি? ইজান বিরক্ত হলো। একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথা লাগছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিল না?
পদ্ম রেগে কিছু বলেনি। ইজান ওর হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইজান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম প্রথম তার পরতে অসুবিধা হয়েছিল। ইজান অনেক জোর করে পরিয়ে তাকে প্রতিদিন হিল পরিয়ে তাকে টায়াল দিতে। যাক, একটু লম্বা লম্বা লাগছে ইজানের পাশে। একবার ইজানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকে ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজান পদ্মকে নিয়ে হসপিটালের ভিতরে দেখা গেলো। অনেক মহিলা পুরুষে দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইজান পদ্ম থেকে হাত ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআই এবং সাথে দেখা করলো। আবার দেখা শেষে এসে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়েছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ইজান পদ্মার হাত জড়িয়ে বলল, ইজান পদ্মার দিকে তাকিয়ে বলল, অনেকে হয়তো মনে প্রশ্ন জাগছে, ওকে, ও হচ্ছে মিসেস ইজান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়ল ইজানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়েছে। ইজান বিয়ে করছে আর এটা হসপিটাল, কেউ জানে না। বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ইজান আর পদ্মকে শুভকামনা জানালো। সানায়া পিছনে দাঁড়িয়েছে, আর ইজান সেই মহামূল্যবান কথাটা শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। পরপর ঢোক গলছে। কথাটা যেন মিথ্যে তার কাছে মনে হলো। সানায়াকে রাইহান আহমেদ ডাক দিল, আরে সানায়া ম্যাম, যে আসুন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রাইহান আহমেদের কথা সবার চোখ সানায়ার দিকে, বিশেষ করে ইজানের। এই দিনটার জন্য সে অপেক্ষা করছিল। ইজান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সানায়ার দিকে। সানায়া যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সানায়া ইজানকে অভিনন্দন দিল। বিষয়টা হজম করতে পারল না সে নিজেই। সানায়া পদ্মের দিকে তাকিয়েছে। এই সেই মেয়ে যার জন্য ইজান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল যেন এটা হিংসার হাসি। সানায়া কেমন জানি মনে হচ্ছিল পদ্মের। সানায়া যখন হেসেছিল তখন নির্বোধের মতো তাকিয়েছিল সে। আর এদিকে ইজান পদ্মকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে আছে দেখে সানার গা জ্বলে উঠল। অতঃপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টে বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানলার পাশ দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ইজান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতে পারবে না। পদ্ম হাত বাড়ালো বাইরে। ইজান তৎক্ষণাৎ পদ্মের হাত ভিতরে ঢুকলো। পদ্মকে ধমক দিল, বাইরে হাত দিবে না, বুঝেছ? পদ্ম মাথা নাড়ালো, আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি যেন সুন্দর। কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের পৃথিবীটায় জীবনটাই বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানলার পাশেই মাথা রেখেছিল, তাই ইজান পদ্মের মাথাটা তার কাঁধে রাখলো আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল। ইজানের পাশের সিটে ডক্টর বসেছে। সে ডক্টরকে বলছে, ওয়াইফ ইজান আর পদ্মকে দেখিয়ে বলল, দেখো ইজান সাহেব কত রোমান্টিক। তার বউ জানলার পাশে ঘুমেছে, তার বউয়ের মাথা তার কাঁধে রেখেছে। আর তুমি হলে, আমি যদি ইচ্ছে করে মাথাটা রাখতাম তোমার কাঁধে, তাহলে তুমি সরিয়ে দিতে। ওনার থেকে কিছু শেখা উচিত। যে ডক্টর শুধু হজম করলো কথাটা। ইজান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতোই না। প্রায় 7 ঘন্টা জার্নির পর তারা সাজেক এসে পৌঁছেছে। এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তাটা করে নিল। সব কাপলদের জন্য একটা রুম আর সিঙ্গেলদের জন্য 3 জনের জন্য আরেকটা রুম। ইজান এসে দূর জার্নি করে টায়ার্ড। সে বেডে আছে আর মুনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম ব্যালকনিতে দাঁড়িয়েছে। তার এই পরিবেশটা খুব ভালো লেগেছে। মুগ্ধ নয়নে চারপাশ দেখছে। জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতোই না। ইজান পদ্মকে ডাক দিল, কারণ মুনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চায়। পদ্ম বসে বসে মুনিরা শেখের সাথে কথা বলছে, আর ইজান এই ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে যে হোটেলে উঠেছিল সেই হোটেলে খেয়ে নিল। ইজান আর পদ্ম রুমে এসে মাত্র খাবার খেয়ে সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে, কারণ সবাই টায়ার্ড, প্লাস দেরি হয়ে গেছে লাঞ্চ করতে করতে। ইজান রুমে এসে শুয়ে পড়লো। পদ্ম ঘুমাবে না, না ঘুম আসছে না। ইজান পদ্মকে ধমক দিল, কারণ এখনই ঘুমাতে হবে, কিন্তু পদ্ম রাজি হলো না। তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য। পদ্ম গেল না। ইজানের মেজাজ গরম হয়ে গেল। সে উঠে পদ্মর কাছে বলল, এতক্ষণ ডেকেছি, গায়ে লাগেনি? মানুষ মনে হয় না আমাকে? ইজান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তাও পদ্ম যাবে না যাবে না বলছে। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তাও পদ্ম নড়ল না এক পা। ইজান আর বেশি চটে গেছে। পদ্মকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। পদ্ম আবারও উঠতে নিলে ইজান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস, পদ্ম আর ছুটতে পারল না। বাধ্য হয়ে সেও ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6টা। ইজান ঘুম ভাঙল কলের আওয়াজে। ইজানকে কলটা সাইলেন্ট করে দিল, কারণ ওর পাশে মহারানী আরামসে ঘুমিয়েছে। প্রথম প্রথম ঘুমাবে না বলেছিল, এখন সে নিজেই বেঘোর ঘুমাচ্ছে। এই পদ্মকে ঘুমালে কি আদুরে বাচ্চা লাগে। আবার ইজান টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে। এটা দেখে ইজানের খুব শান্তি লেগে টুপ করে পদ্মে একটা চুমু বসিয়ে দিল। তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো। পদ্মকে ওঠালে পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো। তার সেই জাতীয় সাজ দিল।
নিজেকে নিজেই আয়নায় দেখে লজ্জা পেল। ইজান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখেছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। নিজে নিজের সাথে আবার নিজেই হাসছে। আয়নায় ইজানকে দেখা যাচ্ছে। পদ্ম ভুরু কুচকে তাকিয়েছে ইজানের দিকে। এই লোক এমন করে হাসছে কেন? হাসছেন কেন আপনি? ইজান উঠে টি শার্টটা টেনে নিল। তারপর পদ্মের পিছনে দাঁড়িয়ে বলল, এই যে সে যে আবার লজ্জা পাচ্ছ তাই হাসি দিচ্ছি। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ইজান পদ্মের সামনে দাঁড়ালো। পদ্মের কোমরে খুব হালকাভাবে জড়িয়ে ধরে বলল, পদ্ম ফুল সাজলে সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজকে অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম হাসলো। পদ্ম ইজানের বুকে আঁকিবুকি করছে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজান পদ্মকে ছেড়ে দিল। অনেক লেট হয়ে গেছে। রাহিয়ান সাহেব বারবার কল দিচ্ছে। ইজান তড়িঘড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলো। সবাই একদম রেডি হয়ে আছে, শুধু তাদের দেরি। তাদের নিচে নামতে দেখতে রাইহান আহমেদ বলল, আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলাম, চলুন আমরা এবার যাই। আরে বুঝেন না রাইহান আহমেদ, নতুন নতুন বিয়ে করেছি তাই দেরি হয়েছে। আশা করি আর বোঝাতে হবে না। কথাটা শুনে সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্ম লজ্জায় শেষ। কত বড় বড় মানুষজন আছে, তাদের সামনে এসব কথা শোভা পায়। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন তাই হয়তো তার লজ্জা লাগছে। আর এদিকে সানায়া রীতিমতো রাগে ফুটছে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? আজ ওই মেয়ের জায়গায় সে থাকতো, সেও হয়তো এসব কথায় লজ্জা পেত। কিন্তু এখন ইজানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফ, রাগ লাগছে ভীষণ। ইজান পদ্মের হাত ধরে হাঁটছে। ইজান এই সময়টাকে খুব এনজয় করছে। আর পদ্ম, সে তো সাজেক দেখায় ব্যস্ত। চারপাশে কি সুন্দর লাল নীল লাইট জ্বলছে। ইস, কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়ল। পদ্ম পাগলকে দেখে চিল্লাই বলল, ইজান যদি পদ্মকে তার পিছনে রেখেছে, কারণ পাগলটা বারবার পদ্মকে ধরতে চাইছিল। শেষে ইজান একটা ধমক দিতে পাগলটা চলে গেল। ইজান পদ্মকে তার সামনে দাঁড়া করলো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এভাবে চিৎকার করা লাগে? পদ্ম ভয়ে ভয়ে বলছে, আমার ভীষণ ভয় লাগছে। ইজান রাগ হলো, তুমি কোন জিনিসে ভয় পাও না বলো তো? ইজানের কথায় পদ্ম চোখ দিয়ে পানি পড়ে গেল। এমনিতে সে ভয় পেয়েছে, তারপর ইজান এমনভাবে রেগে কথা বলছে। পদ্ম তার দুহাত থেকে ইজানের হাত সরিয়ে দিল। পচা লোক একদম। আবার অভিমানও হয়েছে দেখি। আচ্ছা থাক থাক, আর বকা দিব না আমার এই পিচ্চি বউকে। পদ্ম মুখ ফিরিয়ে নিল। কথাই বলবো না আপনার সাথে। ইজান হাসলো। দিনে কতবার যে এই মেয়ে রাগ করে বলার বাইরে। আচ্ছা বলতে হবে না, চলো এখন। আবারও তারা হাঁটতে শুরু করলো। ইজান আর পদ্ম একটা চায়ের দোকানে এসেছে। তারা দুজনে চা খাচ্ছে। এমন সময় চা আর বাহিরের হালকা প্রকৃতির বাতাস কি যে ভালো লাগছে। ইজান পদ্মকে নিয়ে আবার হোটেলে এদিকে আসছে। সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। ইজান পদ্মকে নিয়ে ওখানে গেল। মেবি সবাই গানের কলি খেলছে। ইজান একটা চেয়ারে বসে যখন পদ্ম ইজানের পাশের চেয়ারে বসতে যাবে, তখনই সানায়া বসে গেল। ইজানের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসলো। সবাই গান গাইছে একটা করে। যেহেতু ইজান গান গাইতে পারে না, তাই পদ্মকে গান গাইতে হবে। পদ্ম দ্বিধায় পড়ে গেল। পদ্ম ইজানের দিকে তাকাতে ইজান চোখ দিয়ে ইশারা করলো গান গাওয়ার জন্য। অতঃপর পদ্ম শুরু করলো। এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল, তখন থেকে শিখেছে। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছাড়া প্রাণ। পদ্মর গান গাইছে। ইজান অবাক হয়ে তাকিয়েছে পদ্মের দিকে। এই মেয়ে যে এত ভালো গান জানে, ইজান তো কখনো শুনেনি। কি সুন্দর কণ্ঠ। পদ্মের গান শেষে সবাই হাততালি দেওয়া শুরু করলো। ইজানও হাততালি দিল। সবাই পদ্মকে বলছে গানটা খুব সুন্দর হয়েছে। আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে। রাতের খাবার খেয়ে ইজান পদ্মকে নিয়ে রুমে আসলো। পদ্ম ব্যালকনিতে যাবে, তখনই ইজান পদ্মের হাত টেনে ধরল। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। সুন্দর হয়েছে বুঝি? খুব। আপনি তো কখনো শুনতে চান নাই বা বলেননি, তাই বলে কি তুমি গান গাইবে না কখনো? আমি কি জানতাম আমার বউ গান গাইতে পারে? পদ্ম ইজানের হাত ছেড়ে দিল। এটা কখন? এটা কার দোষ? তোমার দোষ। চলুন ব্যালকনিতে যাই। পদ্ম ইজানের হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। রাতের সাজেকও সুন্দর। পদ্ম ইচ্ছে করছে পক পক করছে, আর ইজান শুনছে। ব্যালকনিতে চেয়ার আর টেবিলের ব্যবস্থা আছে। ইজান চেয়ারে বসে আছে, পদ্ম দাঁড়িয়ে পক পক করছে। একটা পর্যায়ে ইজান বেশ বোরিং হয়ে ফোনটা হাতে নিয়েছে। ফেসবুক স্ক্রল করছে আপাতত। পদ্ম ভাবছে ইজান হয়তো তার কথা শুনছে। শায়দ সে তার মতো কথা বলতেই থাকলো। সে তো আর জানে না ইজান ফোন টিপছে। পদ্ম একসময় কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। পিছনে ফিরে দেখলো ইজান ফোন টিপছে। মানে এতক্ষণ ইজান তার কথা শুনছিল না। পদ্ম রেগে গেছে। রাগে ইজানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইজান অবাক হয়ে তাকিয়ে, আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন? ইজান বিব্রত বোধ করলো। সরি পদ্ম। এত মোবাইলে কি দেখেন? কোন সুন্দরী ছবি দেখেন আপনি? ইজান আরও বেশি অবাক হলো। এই পদ্ম কী বলছে? এসব পাগল হয়ে গেল নাকি? আমি কি আরও ছবি দেখছিলাম না? পদ্ম রেগে গেল। ইজান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল। বেশি রাগ করা শরীরের জন্য ক্ষতিকর। আর আমি কেন আমার বউয়ের ক্ষতি হোক সেটা চাইব? আমি যে এত কথা বলেছিলাম সেগুলো
পদ্মর গালটা পটকা মাছের মতো করে রাখলো। ইজান পদ্মকে আরও ডিপলি জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে আছে পদ্ম। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্মর চোখ চকচক করছে, যেন এই লোকের সাথে তার কত বছরের সম্পর্ক। মনেই হচ্ছে না বিয়ের 1 মাস হয়েছে। আমার মনেই ছিল না। ইজান বাইরের দিকে তাকিয়ে বলল, এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুপ করে ইজানের কপালে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। আমার পক্ষ থেকে আপনার জন্য 1 আকাশ পরিমাণ ভালোবাসা ডাক্তার সাহেব। ভালোবাসি আপনাকে। সকাল 9টা, সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। সাজেকে দ্বিতীয় দিন আজ। সবার মতামত নিয়ে ঠিক করেছে আজ একটা জায়গা ঘুরতে যাবে তারা। সবাই সবার মতো কথা বলছে, শুধু পদ্ম আর সানা চুপ করে আছে। পদ্ম তো এমনিতে অপরিচিত লোকজনের সাথে কমফোর্ট ফিল করে না, আবার সে কথা বলতে হবে, তাই পদ্ম চুপচাপ করে খাচ্ছে আর কিছুক্ষণ পর পর ইজানের দিকে আর চোখে তাকাচ্ছে। ইজান হাসলে যে সে সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে এই মানুষটাকে। পদ্ম মুচকে মুচকে হাসছে, এই জিনিসটা সানায়া বেশ খেয়াল করলো। তার জন্য শরীরে আগুন জ্বালিয়ে দিল। পদ্মকে তার ভালো লাগছে না মোটেও, আবার কেমন করে যেন ইজানের দিকে তাকিয়ে হাসছে। সানায়া রাগে ক্ষোভে চোখ বন্ধ করে রেখেছে। ইজান হাসপাতালে সিআই রাশেদুল ইসলামের পাশের চেয়ারে ছিল। তিনি ইজানকে ইশারা করলেন একটু ইজানের কানটা তার মুখের কাছে আনতে, গোপনে কথা বলবেন। ইজানও তাই করলো। তোমার ম্যাডামের বয়স কত ইজান? ইজান ঢোকিল, একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল। রাশেদুল ইসলাম সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়েছে ইজানের দিকে। স্যার, ম্যাডামের বয়স 15। রাশেদুল ইসলাম চোখ বড় হয়ে গেছে। ইজান এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করছে, কিন্তু কেন? তুমি এত বড় দামড়া ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করছো কেন? আর তুমি তো শিক্ষিত ছেলে, শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করছো। তোমার নামে তো বাল্যবিবাহের মামলা দেওয়া উচিত। হসপিটাল সব ডক্টরদের থেকে বেশি রাশেদুল ইসলাম ইজানকে স্নেহ করে। ইজানের প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে। আবার নানান রকমের কথাও বলে ইজানকে। ইজান সব খুলে বলল রাশেদুল ইসলামকে। রাশেদুল ইসলাম সবটা শুনে ইজানকে বলল, ও তাহলে তোমার কোনো দোষ নেই। ইজান অসহায় চোখে মাথা নাড়ল। রাশেদুল ইসলাম খেতে খেতে বলল, তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দরী। ইজান পদ্মর দিকে তাকালো। পদ্ম নিঃশব্দে খাচ্ছে। ইজান পদ্মকে দেখে হেসে দিল। সব ডক্টরের ওয়াইফরা ঠিক করলো তারা একটু সাজবে, কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে আর একটু না সাজলে নাকি ভালো দেখাবে না। তাই সবাই আবার হোটেলে আসলো। পদ্ম কালো রঙের সুতির মধ্যে একটা কুর্তি পরেছে, সেগুলো ইজান সাজেকে আসার আগেই কিনে দিয়েছিল। পদ্ম চুল বাঁধতে ইজান বলল আজ যেন চুলগুলো খোলা রাখে, তাই আর চুল বাঁধবে না, তবে মাথার মাঝ বরাবর সিঁথি করে কয়েকটা ক্লিপে সাহায্য করে দুপাশে সামনের চুলগুলো বেঁধে নিল। সামনে দিয়ে কয়েকটা চুল বের করে দিছে আর পিছনে চুলগুলো খোলা। মুখে পাউডার মেখে চোখে কাজল নিল আর হালকা সামান্য লিপস্টিক দিল। পদ্মের শ্বাস শেষ। ইজান পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরছে। দুজন রেডি, এবার বেরোবে তারা। সবাই ঠিক করলো কংলাক পাড়া যাবে, যেখানে পাহাড়ে উঠবে। সবাই রওনা হলো কংলাক পাড়ার উদ্দেশ্যে। পদ্ম যে স্তম্ভিত প্রকৃতির সৌন্দর্যে সে নিজের হাঁটা না দিকে চারপাশে দেখতে ব্যস্ত। ইজান অনেক বার ডাক দিয়েছে পদ্মকে, ঠিকমতো হাঁটছে। পদ্ম ক্লান্ত কংলাপাড়া হাঁটতে হাঁটতে হঠাৎ সে দাঁড়িয়ে গেল। যেহেতু ইজান হাত ধরে হাঁটছিল পদ্ম, সেহেতু ইজান খুব ভালো করেই বুঝলো পদ্ম দাঁড়িয়েছে। ইজান পদ্মের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, দাঁড়ালে কেন? পদ্ম হাঁপাচ্ছে। আমি আর পারছি না হাঁটতে, কোলে নিব? পদ্ম চোখ বড় বড় করে ইজানের দিকে তাকিয়েছে। না না, দরকার নেই, একটু জিরিয়ে নিই, তারপর আবার হাঁটতে পারবো। ইজান দাঁড়ালো কিছুক্ষণের পদ্মের জন্য, আবার 5 মিনিট জিরিয়ে আবার হাঁটা শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে প্রায় হাজাছড়া ঝর্ণার কাছে চলে এসেছে। সবার মন চাইল গোসল করার জন্য, কিন্তু কেউ এটা পরিকল্পনা করে আসেনি, তাই পারল না গোসল করতে। সেই 10টার দিকে বের হয়েছে সবাই, বিকাল 3টে আসলো। মাঝে একটা ছোট্টখাটো রেস্তোরাঁ দুপুরের খাবার খেয়ে নিল। ইজান রুমে এসে বেডে চিত হয়ে শুয়ে পড়ল। পদ্ম আয়নার সামনে গিয়ে মাথার ক্লিপ খুলছে। আজ কিন্তু তোমাকে জোর করবো না ঘুমানোর জন্য। ইজান বিরক্ত হলো। কাল তো বলেছিলে ঘুমাবে নাকি, পরেই নাক ডেকে ঘুমিয়েছিলে। আমি নাক ডাকি না, বাজে বকবে না। তোমার ইচ্ছে, তুমি ঘুমালে ঘুমাও, না ঘুমালে নেই, আমি ঘুমাচ্ছি, তবে রুমের বাইরে যাবে না কিন্তু। পদ্ম মাথা নেড়ে বলল, আচ্ছা। ব্যাস, ইজান গভীর ঘুমে। পদ্ম ভালো করে ইজানকে দেখে নিল। পদ্ম ইজানের নাকের সামনে তার হাতটা নিল, ঘন নিঃশ্বাস আছে, তার মানে সে এখন গভীর ঘুমে। পদ্ম মেজার কাছে ভিডিও কল দিল। তাড়াতাড়ি ফোনটা গিয়ে ব্যালকনিতে গেল। কী ব্যাপার সুন্দরী, তোমাদের হানিমুন কেমন কাটছে? পদ্ম অবাক হয়ে গেল। না আপু, উনি তো এসেছেন গেট টুগেদারে, তো কি এখন হানিমুন হতে পারে? পদ্ম মাথা নাড়ল। মেধার মাথা হাত দিয়ে বসে আছে। আচ্ছা, কী জন্য কল দিয়েছ? আজ আমার জন্মদিন। মেধা শেষের কথা না শুনো অনেক জোরে বলল, শুভ জন্মদিন পদ্ম। পদ্ম মুখ চেপে ধরল নিজের। আপু আসতে বলুন, উনি ঘুমাচ্ছেন। মেধা হেসে বলল, বাহ, তো পদ্ম তোমার উনি কি জানেন
আজ তোমার জন্মদিন? পদ্মর মুখটা ফ্যাকাশে করে বলল, না আপু, উনি জানেন না। তুমি বলনি? পদ্ম নিচু কণ্ঠে বলল, না আপু। এই যা বলনি কেন? ইজান কি জানে নাকি? তুমি বলবে না? আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী, ইজানের বউরে। শোনো, এত লজ্জা পেলে কি ভবিষ্যৎ চলবে? আপু, এসব বললে আমার আরও লজ্জা লাগে। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন কি করতেছে যে? কি আর করবো? পদ্ম মনমরা হয়ে গেল। তোমার যে আজ জন্মদিন, তুমি তো আজ শাড়ি পরতে পারো। শাড়ি পরে ইজানের সাথে বসে বসে সুন্দর মুহূর্তে কাটাবে। বলবে, চলুন বাইরে থেকে হেঁটে আসি। কিন্তু আপু, আবারও মেধা পদ্মের কথা শেষ না হতে বলল, কিন্তু কেন? কেন করছো? তুমি মেয়ে বড়ই নিরামিষ। পদ্ম হেসে দিল। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবো। তারপর? আরে তারপর আমাকে বলতে হবে। পদ্ম এইটুকু সুর টেনে বলে, আপু, আচ্ছা বলছি, তুমি এক্কেবারে এমন মোহনীয়ভাবে সাজবে যাতে ইজান তোমার প্রেমে পড়ে তার পা ভেঙে যায়। পদ্ম হাসছে মেধার কথা শুনে। মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে কিভাবে কী করতে হবে। পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি এনেছিল, সেটা বিয়ের সময় তাকে দিয়েছিল। সাদার সাথে লাল জামদানি শাড়িও দিয়েছে, কিন্তু পদ্ম এই সাদাটাই এলো, কারণ সাদা রঙটা সবসময় তার ভালো লাগে। সে ভেবে রেখেছে সন্ধ্যার পর সাজবে। সন্ধ্যা 7টা, ইজানে ঘুম ভাঙলো পদ্মের ডাকে। চশমাটা পরে পদ্মের দিকে তাকালো। পদ্ম ওর ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আপনার কল এসেছিল, আমি ধরিনি। পদ্ম হাত থেকে ফোনটা নিল। রাহিয়ান আহমেদ কল দিয়েছে। এই লোক মনে হয় ইজানকে শান্তি দিবে না। ইজান কল ব্যাক করলো। সাথে সাথে রাহিয়ান আহমেদ কল রিসিভ করলো। কি মিয়া, আপনি তো দেখছি বিয়ে করে এক্কেবারে বদলে গেলেন। রুম থেকে বের হতে চান না, আড্ডা দিতে চান না, কি হয়েছে বলুন তো? ইজান বিরক্ত হলো, কারণ একেই তো কল দিয়েছে, তার উপর আবার এসব কথাবার্তা। আরে ভাই, আমি ঘুমাচ্ছিলাম, আপনাদের মতো আর এত এনার্জি নেই আমার। আচ্ছা যাই হোক, শুনুন, আমরা সবাই চা খাচ্ছি, আপনি চাইলে আসতে পারেন। আসছি আমি বলে ইজান কলটা কেটে গেল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বলল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু পদ্ম রাজি হলো না। ইজান যাওয়ার সময়ও পদ্মকে বলল সে একা থাকতে পারবে কিনা। পদ্ম বলল সে পারবে। এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে ইজানকে পাঠালো পদ্ম। ইজান যাওয়ার পর জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইজানকে আসতে দেখে রায়ান বলে উঠল, ইজান এখন নতুন নতুন বিয়ে করে সে কি আর আমাদের কাছে থাকতে চাইবে? ইজান বুঝছে এই রায়হান আহমেদ নিশ্চয় কথাটা খোঁচা মেরে দিয়ে বলেছে। মাথাটা ঠান্ডা করে বসলো চেয়ারে। সবাই ইজানকে দেখে মুচকি মুচকি হাসছে। ইজান বিরক্ত সুরে বলল, শুনুন, কেউ বাজে কথা বলবেন না, আমি ঘুমাচ্ছিলাম আর ম্যাডাম সজাগ ছিল। আশা করছি আপনারা আর আমাকে এসব নিয়ে কিছু বলবেন না। সবাই হেসে উঠল ইজানের কথা শুনে। সানিয়া চুপ করে শুধু তাকিয়ে আছে ইজানের দিকে। বাহ, বিয়ের কয়েকদিনের মধ্যে বউকে ম্যাডাম ডাকছে, যত সব ফালতু কথাবার্তা। সবাই আড্ডায় মেতে উঠছে হাসি ঠাট্টা দিয়ে। ইজান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। এমন অবস্থায় পদ্মের বাসা থেকে কল আসলো। ইজান সব উদ্দেশ্যে বলল তার একটা ছোট্ট কল এসে সে কথা বলে আসছে। ইজানকে কল রিসিভ করতে পুষ্প বলল, শুভ জন্মদিন আপু, আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি আমাদের সাথে নাই। এই প্রথম জন্মদিন দিয়ে তুমি আমাদের থেকে আলাদা। ইজান থমকে আছে। আজ পদ্মের জন্মদিন। ইস, কেন যে একবারও পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞাসা করলো না? ধুর। ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে না দেখে পুষ্পা আবারও বলল, হ্যালো। ইজানের ধ্যান ভাঙলো, নিজেকে সংযুক্ত করে বলল, কী অবস্থা শালি সাহেবা? ইজানের কণ্ঠ শুনে পুষ্প ফ্যাকাশে কণ্ঠ বলল, ও আপনি? আমি আরও ভাবলাম আমার আপু, কিন্তু আপনার সাথে আমি কথা বলবো না। আমি যখন ঢাকায় গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি। কল রাখছি। পুষ্প ধূপ করে কল রেখে দিল। ইজান মনে মনে বলছে, বাবা গো, মেয়ের কি তেজ। ইজান সবার কাছে গেল আবার। আমি যাচ্ছি, হ্যাঁ আপনারা আড্ডা দিন। রায়হান আহমেদ বলল, আচ্ছা যান। সানায়া উঠে গেল, তার নাকি কাজ আছে। ইজান একবার সানায়ার দিকে তাকালো। ইজান হাঁটা ধরলো হোটেলের উদ্দেশ্যে। সানায়া পিছু পিছু আসছে। হোটেলে ঢুকে যাওয়ার পর সানায়া হঠাৎ করে ইজানকে ডাক দিল। ইজান থামলো, পিছনে তাকিয়ে সানায়া। সানায়া দৌড়ে আসলো ইজানের কাছে। আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন? বাপরে, আমি তো পারিই না। ইজান তার পকেট থেকে একটা হাত গুজে দাঁড়ালো। কী জন্য ডেকেছিলেন? ও মা, ডাকতে পারি না বুঝি? জি, একদমই ডাকতে পারেন না। আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ। সো এখন এখানে এক ডাকা ভালো নয়। সানা ইজানে হাত ধরল। ইজান তৎক্ষণাৎ হাতটা ঝেড়ে তার হাতে থাকা পানির বোতল দিয়ে হাতটা ধুয়ে নিল, যে হাতটা সানায়া ধরেছিল। সানা অবাক হয়ে তাকিয়েছে। ইজান এমনটা করবে ভাবেনি। ইজান রক্তিম চোখে সানায়ার দিকে তাকালো। মেজাজটা গরম হয়ে গেল। ইজান বিড়বিড় করে বলল, চরিত্রহীন মেয়ে একটা। তার উপর আবার পা চালিয়ে গেল। আর এদিকে সানেয়া রাগে সে নিজের নিজের চুল টানছে। আবারও ইজান তাকে অপমান করলো। ইজান রুমে আসলো। রুমের লাইট অফ। বাইরের আলো ভিতরে এসে পৌঁছালো। তাও ইজান লাইট জ্বালালো। তার কাছে ভুতুরে পরিবেশ মনে হচ্ছিল। ইজান সামনে তাকাতেই দেখে পদ্ম দাঁড়িয়েছে। ইস, পদ্মকে শাড়ি পরা অবস্থায় দেখে ইজানের মনে এক প্রেম নামক বাতাস বসে গেল। কি স্নিগ্ধ পরি লাগছে, শুভ্র শাড়িটার মতো শুভ্র লাগছে তার এই পিচ্ছি বউটাকে। ইজান পদ্মর গাল ছুঁয়ে দিয়ে বলল, শুভ 16তম জন্মদিন পদ্মফুল। পদ্ম স্মিত হাসি দিল, ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজান পদ্মকে উল্টে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। পদ্মের ঘাড়ে ওর ওষ্ঠ
মিলিয়ে দিল। পদ্ম বারংবার কেঁপে উঠল, শক্ত করে শাড়িটা ধরে রাখছে। ইজান সেই বেহায়া দাড়িগুলো পদ্মকে ছাড়ছে না। একটু একটু করে তারা স্পর্শ করছে শুভ্র শাড়ি পরিহিত সেই ছোট্ট মেয়েটিকে। ইজান পদ্মের এই সুন্দর মুহূর্ত ভুলবার নয়। পদ্ম বেচারি তো দম খিচে দাঁড়িয়েছে। ইজান পদ্মের থেকে তেমন কোনো সাড়া পেল না। ইজান সরে এলো পদ্মের কাছ থেকে, বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। পদ্ম বেয়াক্কেলের মতো তাকিয়েছে, বুকে 2 হাত গুজে দাঁড়িয়েছে ইজান। পদ্ম ভ্যাবলার মতো ইজানকে দেখছে। ইজান গম্ভীর কণ্ঠে বলল, তুমি এভাবে সেজেছো কেন? পদ্ম অবাক হলো। আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি। ইজান বিড়বিড় করে বলল, নিজেই তো নিজ ইচ্ছে সেজেছো, আর এদিকে আমি মরে যাচ্ছি। পদ্ম বুঝলো না ইজানের কথা। বুড়ো কুসকে ইজানের দিকে তাকিয়ে বলল, কিছু বলছেন? ইজান মাথা নাড়ল না। পদ্ম শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো? ইজান আরও গম্ভীর কণ্ঠে বলল, ভালো লাগছে। কথাটা পদ্মের হজম হল না। শুধু কি ভালো লাগছে? ইজান চোখ বন্ধ করে আবার খুলল। তুমি কি চাও আমি কিছু করি? পদ্ম কিছু বলতে যাবে তার আগে ইজানের ফোনে কল আসলো। পদ্মের দিকে তাকে কলটা রিসিভ করলো। মেধা কল দিয়েছে। কল রিসিভ করতে মেধা বলল, কিরে, তোর পেয়ারি বউয়ের তো আজ জন্মদিন। ইজান বিরক্ত কণ্ঠে বলল, কী জন্য কল করেছিস বল? মেধার মন ক্ষুণ্ণ হলো। কি হয়েছে বলতো? কিছু হয়নি, আমি ফোনটা এখন রাখছি, পরে কথা বলবো। আমি সময় করে ফোন দিব, গুরুত্বপূর্ণ সময়ে ব্যাঘাত ঘটিয়ে দিস না। ইজান ফোনটা কেটে দিল। তারপর আবার পদ্মকে জিজ্ঞেস হলো, হ্যাঁ বলো, কি বলতে নিয়েছিলে? পদ্ম মাথা নাড়ল দুদিকে। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম সাথে সাথে মাথা নিচু করে ফেলছে। ইজান পদ্মের মাথা উঠিয়ে বলল, বলতে বলছি, আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন বাইরে? ইজান ভুরু কুঁচকে তাকায় পদ্মের দিকে। কেন হাঁটতে যাব? পদ্ম অন্যদিকে ঘুরে বলল, আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দিবেন না জানি, তাই হাঁটতে চেয়েছি। ইজান তার ওয়ালেট প্যান্টের পকেটে হাত ঢুকালো। তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাইরে। রুমে চাবি দিয়ে লক করতে করতে ইজান বলল, তোমার সব গিফট একসাথে দিব। পদ্ম চোখ তুলে তাকায় ইজানের দিকে। পদ্ম আর ইজান হাঁটছে, দুজন মিলে হাজার কথা বলছে। আর সময় হলে শুধু পদ্ম কথা বলছে আর ইজানও বলছে। পদ্ম মুচকে মুচকে হাসছে, কারণ ইজানের উন্নতি দেখে। ইজান পদ্মের কাঁধ জড়িয়ে হাঁটছে, জিনিসটা ইজানের ভালো লাগে। পদ্ম শাড়ি পরে হাঁটছে, তাই ইজান সেইভাবে পদ্মের সাথে তাল মিলালো। ইজান আর পদ্মের এসব কাহিনী সানায়া খুব খেয়াল করছে। রাগে ক্ষোভে যেন বিষের মতো লাগছে। একটু আগে তো ইজান তাকে অপমান করছে, এখন ঠিকই বউয়ের সাথে পিড়িতে দেখাচ্ছে। যত সব ঢং মনে হচ্ছে তার কাছে। মনটা যাচ্ছে দুজন গিয়ে অনেক কথা শোনাতে। সানায়ার প্রতিশোধ কালেই তুলবে। রাগে ফোঁসফোঁস করতে গেলে রুমে চলে গেল। হঠাৎ ইজান পদ্মের সাথে রায়ান আহমেদের দেখালো। তিনি ইজানকে দেখে বললেন, কি ইজান, তোমরা এখানে কি করছো? ইজান জন্য কারেন্ট শক খেলো। ম্যাডামের ইচ্ছে হয়েছে তাই বাইরে হাঁটছি একটু। রায়ান আহমেদ একটু লজ্জা নেওয়ার জন্য বললাম, ও বুঝেছি, এখন যদি আমরা একটু ডাকতাম, ইজান আসো আড্ডা দেয়, তখন তো আসতেই না। ইজান মনে মনে বিড়বিড় করলো, তোমরা আর বউ কি আর এক হলো নাকি? আশ্চর্য। তবে মুখে প্রকাশ করলো না। ওই যে বলেছিলাম, এসেছিলাম তো। রায়হান আহমেদ ইজানের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। ইজান হাসলো। তার মনে মনে বলল, তুই গেলেই বাঁচি, সবসময় পিছনে পড়ে থাকিস, 2 মিনিট তো শান্তি দেয় না। হসপিটালে থাকলে তো কথাই নেই। ইজান বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। পদ্ম ইজানের সোজাসুজি দাঁড়িয়ে বলল, উনি এমন বললেন কেন? এমনি করে সবসময় মেবি আমি বিয়ে করেছি, সহ্য হচ্ছে না তার। ইজানার পদ্ম আবারও হাঁটা শুরু করলো। এক জায়গায় মনে হলো 100 বার হাঁটা শেষ হচ্ছে, এক গণ্ডি বারবার আছে। শেষে ইজান বিরক্ত হয়ে গিয়েছিল, তাই পদ্মকে নিয়ে রুমে আসলো। পদ্ম চাচ্ছিল না আসার জন্য, জোর করে নিয়ে এসেছে। রুমে এসে পদ্ম ঘাপটি মেরে বসে আছে। ইজান পদ্মকে দেখলো। ইজান কিন্তু পদ্মের সামনে দাঁড়িয়েছে, কিন্তু তাতে পদ্মের কোনো হেলদোল নাই। ইজান পদ্মের হাতটা টেনে দাঁড় করলো। কি হয়েছে তোমার? পদ্ম ইজানের হাত ছেড়ে দিল। কিচ্ছু হয়নি। এবার ইজান পদ্মের কোমর জড়িয়ে ধরলো। পদ্মকে একটু কাছে টেনে নিল। কি হয়েছে পদ্মফুল? পদ্ম মুখটা ফিরিয়ে নিয়েছে। কিচ্ছু হয়নি। পদ্মকে ইজান আর একটু কাছে টেনে বলল, কি হয়েছে বলবে তো? পদ্ম আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল। আমি কি সবসময় বাইরে যাওয়ার জন্য বায়না করে? বলুন, আপনি কেন চলে আসলেন? আমার এখন ভালো লাগছে না। ইজানের গাল এবার পদ্মর গাল স্পর্শ করলো। ঘড়িতে প্রায় 11:30 বাজতে চলল। তুমি একটা মেয়ে মানুষ, যদিও আমি ছিলাম, তাই বলে তো আর রিস্ক নেওয়া যাবে না, তাই না? আর পাহাড়ি এলাকায় এত রাতে বাইরে থাকা ঠিক নয় পদ্মফুল। পদ্ম নুইয়ে গেল ইজানের কথায়। ইজানের থেকে গালটা সরিয়ে এলো। পদ্ম ইজানের এই খোঁচা খোঁচা দাড়িতে হাত দিল। আপনার এই দাড়িগুলো খুব পচা, আমার গালে একদম ঢুকে যায়। ইজান হাসলো মেয়েটার কথা শুনে। ওরা আমার মতো তোমাকে আদর করতে চায়। পদ্ম বুঝলো না, বুঝিনি আমি। ইজান পদ্মার সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুঁজে দিতে বলল, আমি যেমন তোমাকে আদর করি, ওরা ঠিক তোমাকে আদর করতে চায়। পদ্ম বোকা ভাবলো, এই দাড়িগুলো তো
গালে ঢুকে যায়, আবার আমার সুড়সুড়ি লাগে। ইজান হেসে দিল। তাই? হুম। ইজান পদ্মের হাতটা পিছন দিকে নিয়ে তার একটা হাত তারা আবদ্ধ করে ফেললো, আর এক হাত দিয়ে পদ্মর মুখে হাত বোলাতে লাগলো। আমার একটা অনুমতি চাই পদ্ম। পদ্ম অবাক হলো। হঠাৎ ইজান কি বলছে এসব? সে বুঝতে উঠতে পারলো না। পদ্ম ইজানকে বলল, কিসের অনুমতি? ইজান কথা ঘুরানোর জন্য বললো, আগে অনুমতি দাও। পদ্ম হেসে বলল, অনুমতি দিলাম। ইজান ভুরু কুচকে তাকায় পদ্মের দিকে। সত্যি তো? পরে কিন্তু আবার রাগ করাবার লজ্জা পাওয়া যাবে না। পদ্ম না বুঝে মাথা নাড়ল। ইজান হাসলো পদ্মের কাণ্ড দেখে। পরক্ষণে ইজান পদ্মের তার ওষ্ঠের সাথে মিলিয়ে দিল। সাথে সাথে পদ্মের শরীর কেঁপে উঠল। ইজানের সেই অসহায় চুলগুলোকে চেপে ধরল। তাও ইজানের কোনো হেলদোল নেই। আবার কিছু মুহূর্ত বাদে ইজান পদ্মকে ছেড়ে দিল। পদ্ম তো তখন আর না বুঝেই মাথা নাড়িয়েছিল। এখন তো সে লজ্জায় মরে যাচ্ছে এমন অবস্থা। মাথা তুলে তাকাতে পারছে না ইজানের দিকে। মুখটা খিচে ধরল। মনে হচ্ছে যে এখনই শেষ হয়ে যাবে। পদ্ম এদিক ওদিক যেতে পারছে না। ইস, একবার যদি ইজানের মুখটা দেখা যেত। সেও কি পদ্মের মতো লজ্জা পাচ্ছে? ইজান পদ্মকে স্বাভাবিক করতে বলল, পদ্ম তাড়াতাড়ি জড়িয়ে ধরো আমাকে, তুমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ। পদ্ম আর সব লজ্জা বিসর্জন দিয়ে ইজানকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল। ইজান হাসছে, পদ্মের মাথায় চুমু এঁকে দিল। আর পদ্ম যেভাবে ইজানকে জড়িয়ে ধরছে যেন শত কোটি বছর পার হয়ে গেল ইজানকে পদ্ম ছাড়বে না। পদ্মের প্রতি হাজার হাজার অনুভূতি এসে ইজানের মনে হানা দিল। কেন এই বাচ্চা মেয়েকে কেউ তার এত পছন্দ? উহ, ইজান, এবার তুই শেষ। এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে তখন যদি পদ্মকে না বিয়ে করতি, তাহলে আজ এই একটা সুন্দর মোমেন্ট তার কি দেখা হতো? কি যে শান্তি লাগছে। সকাল 9টা। ইজানের চোখে ঘুম নেই। মূলত সেই ঘুম উড়ে গেছে। তবে সে বিছানা ছাড়তে পারছে না। তার ম্যাডাম তাকে ছাড়ছে না। নিশ্চিন্তে তাকে জড়িয়ে ঘুমিয়েছে। ইজান এভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেছে। সে উঠল পদ্মকে ছেড়ে। পদ্ম অগোছালো শাড়ি ঠিক করে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকলো, কিন্তু তার ওঠার নামগন্ধ নেই। সে আরও মুখে বালিশ চেপে ধরে ঘুমাচ্ছে। ইজান এবার পদ্মের সামনে জোরে বলল, ওঠো পদ্ম, বেলা 12টা বাজতে চলল। পদ্ম তড়িঘড়ি করে উঠে চোখ ডলতে শুরু করেছে। বেশ কিছু সময় পর পদ্ম স্থির হয়ে বসে। ইজান পদ্মের হাতটা টেনে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে হবে আমার, এখনই নাস্তা করব আমি। পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল। মুখ ধুয়ে পানি মুছে আবার এসে বসেছে। ইজান নাস্তা নিয়ে আসলো রুমে। পদ্মর মুখের পানি নিজের হাতের দ্বারা মুছে দিল। তারপর দুজনে নাস্তা সেরে নিল। আজ পদ্মের মুখ বন্ধ, কথা বলছে না। সে মাথাটা ভার হয়ে আসছে। আজ সাজেকের 3য় দিন। সবাই আজও ঘুরতে বেরোবে, কিন্তু আজ নাকি পদ্মার মন চাচ্ছে না ঘুরতে যাওয়ার জন্য। ইজান একটু নিচে গিয়েছিল। এই মুহূর্তে সানেয়া, ইজান আর পদ্মর রুমে আসলো। দরজা খোলাই ছিল, যার কারণে সানেয়া খুব সহজে ঢুকে যেতে পারলো। পদ্ম বসেছিল। হঠাৎ তাকে দেখে অবাক হলো। সানেয়া পদ্মের মুখ চেপে দিল, বেয়াদব মেয়ে। পদ্ম অবাক হয়ে গিয়ে আগাগোড়া কিছুই মাথায় ঢুকছে না। কি হচ্ছে তার সাথে? পদ্মকে শাড়ি পরা দেখে আরও রাগ হয় সানেয়ার। বেডের পাশে টেবিলতে একটা কাঁচের গ্লাস ছিল। সেটা পশ্চাৎ দিয়ে পদ্মের থুতনিতে বাড়ি দেয়, যার কারণে পদ্মের পুরো শরীর কেঁপে উঠল। চোখগুলো বুজে আসছে। না চাইতে চোখ দিয়ে হাজার অশ্রু ঝরে পড়ে। এগুলো যেন ইজান না জানে, তাহলে তোমার সাথে খুব খারাপ হবে। তোমার জন্য ইজান আমাকে প্রতিনিয়ত অপমান করছে। সে আমাকে পাত্তা দেয়নি। ভুলে যদি এসব বলছো, তুমি ভাবতে পারছো না কি হবে তোমার সাথে। ব্যাস, এটুকু বলে সানিয়া চলে গেল। এদিকে ব্যথায় কাতরাচ্ছে। দ্রুত ঘটে যাওয়ার শ্রবণ করতে পারতে ভীষণ কষ্ট হচ্ছে। পারছে না, ব্যথা সহ্য করছে। পদ্ম 2 হাত মুখ চেপে কান্না ধরল। ইজান আসলো কিছুক্ষণ পর। পদ্মকে রুমে দেখলো না। ওয়াশরুমে পানির আওয়াজ শোনা যাচ্ছে। ইজান টোকা দিল। সাথে সাথে দরজা খুলে পদ্ম বেরোলো। ইজান পদ্মকে দেখে থমকে গেল। যে জায়গায় সানিয়া গ্লাস দিয়ে বাড়ি মেরেছিল, সেই জায়গায় কেমন লাল হয়ে গেছে। ইজান না বুঝতে পারলো না পদ্মের থুতনিতে কী হয়েছে। পদ্ম ইজানকে জড়িয়ে ধরে অজস্র অশ্রু ফেলছে। ইজান বুঝলো না ওই ক্ষতিটা কিভাবে হয়েছে, আর পদ্মের এভাবে পাগল হয়ে কান্নার কারণ কি। পদ্ম কান্নারত গলায় বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি এখানে আর থাকবো না। প্রেমের রং 2য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।